আমি ডক্টর শাশ্বতী দত্ত। আজ আমি আপনাদের সামনে BHIE 142 ইউনিট 8 এবং ইউনিট 9 এই দুটি ইউনিট বিষয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। ইউনিট 8 এর শিরোনাম মিজি জাপান সিকিং ইন্টারন্যাশনাল ইকুয়ালিটি, আর ইউনিট 9 এ ইকোনমিক পাওয়ার অফ জাপান। তাহলে ইউনিট 8 এ বিষয়বস্তুটা কি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক স্তরে মিজি যুগে জাপান ধীরে ধীরে নিজের ভাবমূর্তিকে উজ্জ্বল করার প্রচেষ্টা শুরু করেছে এবং অতীতে বিভিন্ন পাশ্চাত্য শক্তির চাপে যে সকল চুক্তি সম্পাদন করতে জাপান বাধ্য হয়েছিল, সেগুলো কোনোটাই কিন্তু সাম্যের উপর ভিত্তি করে স্বাক্ষরিত হয়নি। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে যে বৈদেশিক শক্তিগুলি জাপানের উপর এমন কিছু নিয়ম কানুন আরোপ করেছে যেগুলি তাৎক্ষণিকভাবে জাপান মেনে নিতে বাধ্য হয়। এর মধ্যে একটি উল্লেখ করা যায় এক্সট্রা টেরিটোরিয়াল রাইট। আমরা এর আগে উল্লেখ করেছিলাম যে পেরি মিশন থেকে কিভাবে আস্তে আস্তে জাপানের যে বদ্ধ দুয়ার খুলে গিয়েছিল বিশ্বের সামনে এবং একটা আধুনিকতার জোয়ার আসে, যার সূত্র ধরে টোকুগাওয়া শোগুনেটের পতন হয় এবং মিজি শাসনের পুনঃস্থাপন হয়, যেখানে সম্রাটকে আবার নতুন ভাবে তার যে মর্যাদায় প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে একটা উৎসাহ উদ্দীপনার সূচনা হয়েছিল। তাহলে সেই সময় অনেক কিছু জাপানকে মেনে নিতে হয়েছিল, কারণ জাপানের যে অর্থনৈতিক বা রাজনৈতিক সামাজিক পরিস্থিতি খুব একটা অনুকূল ছিল না এবং তার শক্তিও ততখানি ছিল না যার দ্বারা সে বিদেশি রাষ্ট্রের সঙ্গে নিজের অস্তিত্বকে, রাষ্ট্রের সম্মুখে নিজের অস্তিত্বকে, নিজের মর্যাদাকে প্রতিষ্ঠিত করার জন্য দাবি করবে। এই যে এক্সট্রা টেরিটোরিয়াল রাইট সেই সময় আলোচনা করা হয়েছিল, এর অর্থ হলো যে এই যে পেরি মিশনের ফলে বিদেশিরা কি দাবি করেছিল, যে বিভিন্ন বন্দর এবং উপকূলবর্তী অঞ্চলগুলি তাদের সামনে উন্মুক্ত করতে হবে এবং তাদের যে সমস্ত অধিবাসীরা সেখানে বাস করবে, তারা যদি কোনো রকম আইনি অপরাধে জড়িয়ে পড়ে তবে তার বিচারের অধিকার জাপানের থাকবে না, তার বিচার করবে তার স্বদেশ। অর্থাৎ যদি সে আমেরিকার মানুষ হয় তবে আমেরিকা তার বিচার করবে, যদি সে ইংল্যান্ডের হয়, গ্রেট ব্রিটেনের হয়, তবে গ্রেট ব্রিটেন তার বিচার করবে। এটি জাপানের পক্ষে একটা মর্যাদা হানিকর বিষয় ছিল। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা
ইনইকুয়ালিটি অর্থাৎ অসাম্য দুই শক্তির মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেইভাবেই কিন্তু চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। তাহলে বিদেশি শক্তি যদি আপার হ্যান্ড নেয় তবে সেক্ষেত্রে আমরা কি দেখব যে জাপানের অবস্থাটা তার মর্যাদা অনেকটা নিচে এবং জাপানকে অধস্থন রূপে ঊর্ধ্বতন এই বিদেশি রাষ্ট্রের নানান রকম দাবি মেনে নিতে হচ্ছিল। এবার সেই ইকুয়ালিটি বা সাম্যের অবস্থানকে ফিরিয়ে আনার চেষ্টাই জাপানের তরফ থেকে শুরু হলো এবং এটা করতে গিয়ে জাপান আত্মবিশ্লেষণ করে দেখেছিল যে নানান লিগ্যাল যে প্রসিডিওর জাপানে রয়েছে আইনি বিষয় সেগুলি অত্যন্ত কঠোর। অন্তত বিদেশি রাষ্ট্র এই অভিযোগই তাদের সামনে করেছিল এবং এই কঠোরতার কারণেই বিদেশি রাষ্ট্র তার নিজের দেশের মানুষকে বিচারের দায়িত্ব তারা নিয়েছিল এবং তাদের অভিযোগ ছিল জাপানের বন্দিশালায় বন্দীদের সঙ্গে অত্যন্ত নির্মম আচরণ করা হয়। এবার জাপান সেই সমস্ত যে বিষয়গুলি যেগুলিতে লুপহোলস আছে তাদের, যেগুলিতে তারা পিছিয়ে রয়েছে এবং বিদেশি রাষ্ট্রের চোখে যেগুলি বর্বরতার সামিল, সেই সমস্ত বিষয়গুলি সংশোধন করে নিজের ভাবমূর্তিকে আন্তর্জাতিক স্তরে উজ্জ্বল করতে জাপান বদ্ধপরিকর হল এবং সেটা করতে গিয়ে একদিকে জাপান যেমন নিজেকে অনেক ভেঙে চলেছে, নিজেকে রেকটিফাই করেছে এবং এই রেকটিফিকেশন করতে গিয়ে জাপান বিদেশে নানান ডেলিগেশন পাঠিয়েছে যারা সেখানকার বন্দিশালায় গিয়ে সেখানকার বন্দীদের সঙ্গে কিরকম ব্যবহার করা হয় সেই বিষয়গুলি দেখে এসেছে। আবার পাশ্চাত্য থেকে নানান বিশেষজ্ঞদের নিয়ে এসেছে জাপান এবং তারা তাদের এর আগের দিনই বলেছিলাম বিভিন্ন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে শিক্ষা জগতে এই সকল বিশেষজ্ঞ পাশ্চাত্যের এই বিশেষজ্ঞদের তারা অধিষ্ঠিত করেছিল এবং তাদের থেকে যে টেকনোলজি যে জ্ঞান তারা আহরণ করেছিল সেই জ্ঞানকে দেশের পরিস্থিতির সাপেক্ষে কাজে লাগিয়ে তারা পুরো আইনি ব্যবস্থাটা, শিক্ষা ব্যবস্থা, শিল্প ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছিল এবং এর ফলে জাপানের অভ্যন্তরে উন্নতি এবং প্রগতি দ্রুততর হয়, শিল্পের বিকাশ হয় এবং অত্যাধুনিক শিল্প একদিকে যেমন ট্র্যাডিশনাল পদ্ধতিতে যেমন শিল্প উৎপাদন চলেছিল তেমনি অত্যাধুনিক ইলেকট্রিক্যাল যে সমস্ত পাওয়ারকে ব্যবহার করে যে যন্ত্রচালিত মেশিন ব্যবহার করে যেগুলি মোটরের সাহায্যে তারা নানান ধরনের উৎপাদন করেছিল এবং এই অগ্রগতি কিন্তু জাপানের সামনে একটা নতুন দিগন্ত। এই দিগন্ত কিন্তু কেবল অর্থনৈতিক উন্নয়ন নয়, একটা সামগ্রিক উন্নয়ন। সেই সামগ্রিক উন্নয়নটা সামাজিক, রাজনৈতিক সকল ক্ষেত্রে প্রতিফলিত হয়েছিল এবং এইভাবে
জাপান নিজেকে ঘোষণা করেছিল বিশ্বের দরবারে যে দেখো, আমি নিজেকে সেই পর্যায়ে নিয়ে গেছি যখন আমি দাবি করতে পারি যে বিদেশি রাষ্ট্রের সঙ্গে এক অবস্থানে থেকে আমি তাদের সঙ্গে চুক্তি করব এবং এই চুক্তি হবে সমানে সমানে, এর মধ্যে কোনো বৈষম্যমূলক কোনো ফিচার বা বৈশিষ্ট্য থাকবে না, এমন কিছু থাকবে না যেখানে মনে হয় যে জাপান এই বিদেশি রাষ্ট্রের থেকে অপেক্ষাকৃত হীন। এইটি একটা জাপান, তার মানে দেখুন আপনারা যে এই যে টোকুগাওয়া শোগুনেটের সময় থেকে কিভাবে মেজি যুগে ধাপে ধাপে জাপান উন্নতি করছে। হ্যাঁ, এই উন্নতি করতে গিয়ে এমন নয় যে সেখানে স্বর্গের রাজত্ব তৈরি হয়েছে এবং সমাজে কোনো রকম যে ক্রাইম ছিল না বা কোনো রকম পভার্টি বা দারিদ্র ছিল না, কোনো রকম প্রতিবাদের কণ্ঠস্বর ছিল না, এমন নয়। নিশ্চিতভাবে আগের দিন আমি যে আলোচনা করেছিলাম সেখানে কি বলেছিলাম, অপোজিশন, একটা প্রতিবাদের, এই উন্নয়নের মধ্যেই প্রতিবাদের কণ্ঠস্বর জাপানের অভ্যন্তর থেকেই উঠে এসেছিল এবং এই প্রতিবাদীরা কি মনে করেছিল যে জাপানে ইউরোপীয় এবং পাশ্চাত্যের অন্যান্য রাষ্ট্রের সঙ্গে পাল্লা দিতে গিয়ে, নিজেকে সমকক্ষ করতে গিয়ে জাপানের নিজস্ব সংস্কৃতি বিপন্ন হচ্ছে। শুধু তাই নয়, তার যে কৃষকরা বা শ্রমিকরা, তাদের অবস্থান কিন্তু যেই তিমিরে সেই তিমিরে, তারা যে আর্থিকভাবে খুবই উন্নত হয়েছে বা ধনশালী হয়েছে এমন নয়। তো এই বিষয়গুলি সমস্ত উন্নত প্রদীপের নিচেই তো অন্ধকার থাকে। এই বিষয়গুলি ধনশালী যে কোনো রাষ্ট্রতেই এই বিপরীতমুখী একটা চিত্র দেখতে পাওয়া যায়। কিন্তু সামগ্রিক বিচারে যদি আমরা সামগ্রিকভাবে যদি আমরা বিচার করি টোকুগাওয়া যুগের জাপানের সঙ্গে মেজি জাপানের, তবে আমরা কি দেখব যে আগের থেকে জাপান অনেক উন্নত এবং এতখানি উন্নত যে সে আন্তর্জাতিক অর্থাৎ বিশ্বের দরবারে নিজের অস্তিত্বকে, নিজের স্বাতন্ত্র্যকে ঘোষণা করার মতন যোগ্যতা সে রেখেছে এবং এই উন্নয়নই তাকে এমন একটা পর্যায়ে পৌঁছে দিয়েছে যে উন্নতির আকাঙ্ক্ষা অর্থাৎ আরো এক্সপ্যানশন, তার পরিধির বিস্তার এবং কলোনি, তার উপনিবেশগুলি, সেই উপনিবেশের উপর আধিপত্য প্রতিষ্ঠা, এর ফলে আমরা দেখতে পাচ্ছি জাপানে মিলিটারিজমের উত্থান হচ্ছে এবং এই মিলিটারিজমের আগ্রাসী নীতি কিন্তু জাপানকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা চরম অবস্থার মধ্যে পৌঁছে দিয়েছিল। এমন একটি অবস্থা যখন জাপানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাত শুরু হলো এবং যার পরিণামে হিরোশিমা নাগাসাকি সেই অ্যাটম বোমার আঘাতে সম্পূর্ণ বিপর্যস্ত হয়। তার মানে কি, অর্থাৎ আভ্যন্তরীণ বিষয় থেকে ধীরে ধীরে আন্তর্জাতিক ক্ষেত্রে জাপানের এক্সপ্যানশন হচ্ছে এবং ইউনিট 9-এ এই দুই বিশ্বযুদ্ধের অন্তর্বর্তীকালে জাপানে কোন কোন শিল্পের ক্ষেত্রে অগ্রগতি হয়েছিল এবং কিভাবে জাপানে যে এই একটা
রেস, অর্থাৎ এই যে অর্থনৈতিক, একটু আগেই বললাম অর্থনৈতিক উন্নতি করতে গিয়ে এক্সপ্যানশন এবং কলোনিগুলোকে গ্রাস করার একটা যে প্রবণতা, সেখানকার অধিবাসীদের সংস্কৃতিকে ধ্বংস করা এবং তাদেরকে হেয় করা, অর্থাৎ তারা, আমরা হচ্ছি উচ্চমানের জাতি এবং ওরা হচ্ছে বর্বর নিম্নমানের। তো তার মানে দেখুন জাপানের মধ্যে কিন্তু আদর্শগত কি বৈপরীত্য রয়েছে। একদিকে জাপান আন্তর্জাতিক ক্ষেত্রে নিজের ভাবমূর্তিকে সংশোধন করার চেষ্টা করছে, অপরদিকে কিন্তু সেই জাপানি আবার তার নিজের অধীনস্থ যে সমস্ত কলোনিগুলো রয়েছে, উপনিবেশগুলো রয়েছে, তাদের উপর সে তার টাইট কন্ট্রোল প্রতিষ্ঠা করছে। এবং যখন রাইট হচ্ছে, জাপানে খাদ্যাভাব হচ্ছে, চালের অভাব হচ্ছে, তখন সেইটাকে, ক্ষোভটাকে প্রশমিত করার জন্য জাপান কিন্তু তার সেই উপনিবেশগুলিকে বাধ্য করছে যে তোমরা আমাকে চাল সরবরাহ করো। সেই উপনিবেশের যে অধিবাসীরা, তারা তাদের উদরপূর্তি করতে পারুক চাই না পারুক, সেদিকে কিন্তু জাপানের ধ্যান ছিল না। আরেকটি বিষয় যে এই আন্তর্জাতিক স্তরে নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে জাপান কিন্তু তার প্রতিবেশী চীনের সঙ্গে একটা তিক্ত সম্পর্কে জড়িয়ে পড়ল। এবং আগের দিন আমি আলোচনা করেছিলাম কিভাবে কোরিয়া, মাঞ্চুরিয়া, তাইওয়ান প্রভৃতি যে অঞ্চলগুলিকে কেন্দ্র করে জাপানের সঙ্গে ভিন্ন রাষ্ট্রের একটা তিক্ত সম্পর্ক, মনোমালিন্যের সৃষ্টি হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি দুবার জাপান চীনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ছে। এইভাবে একের পর এক যুদ্ধের ফলে কি হচ্ছে, জাপানের আর্থিক ক্ষতি হচ্ছে এবং এই আর্থিক ক্ষতির জন্য সাধারণ মানুষ বিপন্ন হচ্ছে। এবং এই সাধারণ মানুষ কিন্তু জাইবাৎসু বা অভিজাতদেরই দায়ী করছে যে তাদের এই হীন অবস্থার জন্য, তাদের এই জীবন যন্ত্রণার জন্য। এবং এর ফলে যেই জাইবাৎসুরা শুধুমাত্র ইন্ডাস্ট্রিতে নয়, রাজনৈতিক ক্ষেত্রেও বিশেষভাবে প্রভাব বিস্তার করেছিল, তাদের প্রভাব আস্তে আস্তে ক্ষীয়মান হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে দুটি ইউনিটের একটা বিষয়বস্তু। তা আমরা এবার এর ভেতরে কি আছে সেই বিষয়গুলি আলোচনা করব। আশা করি এর মধ্যে যা রয়েছে তারই একটা সিনপসিস বা সারাংশ আমি আপনাদের সামনে ইন্ট্রোডাকশনে তুলে ধরতে পেরেছি। আমি কি বলেছিলাম যে ইন্ট্রোডাকশনে, যে মেজি জাপানের যে লিডিং লিডার্স, অর্থাৎ প্রথম সারির যে নেতৃবৃন্দ, তারা কি চেয়েছিলেন, জাপানকে পাশ্চাত্যের সমকক্ষ করতে এবং পাশ্চাত্যের সমকক্ষ হয়ে যাতে জাপান অগ্রগতির পথে এগিয়ে যায়, এমন অগ্রগতি জাপানকে এগিয়ে নিয়ে যাও, এমন অগ্রগতির দিকে যাতে পাশ্চাত্যের রাষ্ট্রগুলি বলতে না পারে যে জাপান আর্থিকভাবে, সামাজিকভাবে, সংস্কৃতিগতভাবে এবং সামরিকভাবে, শিল্পের দিক থেকে তাদের থেকে ক্ষুদ্র। সেই যে নীতি মেজি জাপান নিয়েছিল এবং এই যে তাদের প্রচেষ্টা জাপানকে অগ্রগতি করা, অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়া, এর মধ্যে কি উদ্দেশ্য নিহিত ছিল না, ইতিমধ্যে ইউরোপ ও পাশ্চাত্যের অন্যান্য দেশের সঙ্গে তাদের যে একটা বৈষম্যমূলক চুক্তি হয়েছিল, সেটাকে যেন তেন প্রকারেণ সংশোধন করতে হবে এবং যে
বিষয়গুলির মধ্যে বৈষম্য লক্ষিত হচ্ছে, সেই বিষয়গুলিকে সেই চুক্তির থেকে বাদ দিয়ে নতুন ভাবে চুক্তি করতে হবে। এবং এইটা করতে গিয়ে তাহলে জাপানের সামনে প্রথম কি কাজ, যে বিশ্বের দরবারে নিজের ভাবমূর্তিকে উজ্জ্বল করে তোলা। এই ভাবমূর্তিকে উজ্জ্বল করে তুলতে গিয়ে জাপান যখন নিজের ঘরের দিকে তাকাল, তখন দেখলো যে বিদেশি রাষ্ট্ররা তাদের আইনের কঠোরতা নিয়ে অনেক সমালোচনা করছে। তো সেই ক্ষেত্রে জাপানের প্রধান কাজ হলো আন্তর্জাতিক ক্ষেত্রে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য সেই আইনের কঠোরতাকে বিসর্জন দিতে হবে। বিশেষ করে বন্দীদের সঙ্গে জাপান যেই ধরনের কঠোর মনোভাব নিত, সেইগুলি পরিবর্তন করে উদার নৈতিক মনোভাব নিতে হবে। এবং এই মনোভাব রাজনৈতিক প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রেও গ্রহণ করতে হবে। অর্থাৎ রাজনৈতিক স্তরেও একটা উদার বাতাবরণ সৃষ্টি করতে হবে। তা এই যে রাজনৈতিক, তারপরে আইনি, এই যে বিভিন্ন বিষয়গুলি সংশোধন করা, তাহলে সেটা করতে গেলে জাপানকে কি করতে হবে? জাপানকে কিন্তু বিশ্বের সঙ্গে এক পার হতে গেলে নিজের সামরিক শক্তিকেও কিন্তু উন্নত করতে হবে। এমন উন্নত করতে হবে যাতে বিশ্বের কোনো রাষ্ট্রের সঙ্গে তার যদি যুদ্ধের পরিস্থিতি উপস্থিত হয়, তবে সেই অবস্থার মোকাবিলা যেন সে অনায়াসে করতে পারে। তো এই যে আমি আইনি ব্যবস্থার সংশোধনের কথা বলছিলাম, তাহলে সেটা করতে গেলে দেখতে হবে যে বিদেশের বন্দিশালার অবস্থা কি। তো সেই কারণে আহারা সিগেচিকাকে 1871 খ্রিস্টাব্দে হংকংয়ে প্রেরণ করা হলো, যে দেখে আসার জন্য সেখানে বন্দীদের সঙ্গে কিরকম ব্যবহার করা হয়। এবং বিভিন্ন যারা চিন্তাবিদ আছে তারাও এই বিষয়পত্র পত্রিকাতে নানান রকম লেখালেখি শুরু করলেন। তার মধ্যে সুদা মাসামুচি নামক এক ব্যক্তি, তিনি মেইরাক পত্রিকায় বললেন যে আইনের ইমিডিয়েট সংশোধন করা প্রয়োজন, তাকে উদার নৈতিক একটা স্ট্যান্ডার্ড এর উপর প্রতিষ্ঠা করতে হবে। আর বন্দিশালায় বন্দীদের উপর আগে দৈহিক নির্যাতন করা হতো জাপানে, যে নিয়ে বিদেশি রাষ্ট্র অনেক সমালোচনা করেছিল। সেই দৈহিক নির্যাতন বন্ধের আহ্বানও সুদা মাসামুচি করেন। এবং এরই ফলে, এরই পরিণামে এই সমালোচনা প্লাস অভ্যন্তর থেকে যে সমস্ত আবেদন হচ্ছে, জেলের মধ্যে জেল বিষয়ক পুরনো ধারণার পরিবর্তন হলো। এবং এখন নতুন কি ধারণা এলো, যে জেল হচ্ছে সংশোধনাগার বা নজরদারি জেল, বা যাকে কাঙ্গকু বলা হচ্ছে। এবং এইখানে বন্দীদের তাদেরকে উচিত শিক্ষা না দিয়ে, তাদেরকে পানিশমেন্ট না দিয়ে কি করে তাদের সংশোধন করা যায়, হাতে কলমে কাজ শেখানো শুরু হলো। এবং এইভাবে ধীরে ধীরে জাপানের ভেতরে একটা পরিবর্তন শুরু হলো। এবং এই দিকে তাকিয়ে আগাওয়া শিগেজিরো তিনি বলছেন, বন্দি কিংবা সংখ্যালঘুদের সঙ্গে ব্যবহারের ক্ষেত্রে জাপান নাকি পাশ্চাত্যের থেকে অনেক বেশি এগিয়ে ছিল। এবং এই আইনের সংশোধন করার জন্য জাপান বিদেশি পণ্ডিতদের সাহায্য নিয়েছিল। এবং সেই জন্য টোকিও ইম্পেরিয়াল বিশ্ববিদ্যালয়ে একাধিক বিদেশি শিক্ষককে নিয়োগ করা হয়, যারা এই বিষয়ে জাপানকে সুপরামর্শ দান করেছিল। এবং নানান ধরনের আইনের পুস্তক বা গ্রন্থ রচিত হয়েছিল। তার মধ্যে গুস্তাভ বার্সনেট নামক এক ব্যক্তি নেপোলিয়ান কোডের উপর ভিত্তি করে আইনের এক নতুন নিয়মাবলী রচনা করেন। এবং ধীরে ধীরে জাপান এই আইনকে কার্যে রূপান্তরিত করে
এবং কিভাবে মানুষের স্বাধিকার প্রতিষ্ঠা করা যায় তার দিকে মনোনিবেশ করে। এবং তারই প্রত্যক্ষ প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি 1871-এ, যখন পেরুতে যাচ্ছিল চীনের একটা জাহাজ, সেটা চীনা শ্রমিক তার মধ্যে ছিল সেই জাহাজে, সেটা যখন জাপানি ডকে নোঙর করলো, জাপান তখন তাদের সেই শ্রমিকদের মুক্ত করে দিল। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবং এই 1871-এ যে উদারনৈতিক আইন প্রবর্তিত হলো, তার দ্বারা জাপান আরেকটি কি কাজ করলো না, সমাজের চোখে যারা এতদিন ঘৃণিত ছিল সেই হিসাবিৎসু বুরাকুমিন ভূমিকাদেরও জাপান মুক্ত করে দিল। আর 1899-এ বৈষম্যমূলক চুক্তি ব্যবস্থার বিলোপ হল। এই চুক্তি ব্যবস্থা বিলোপের আগে তো অনেকগুলো প্রসেসিং আছে, প্রসিডিওর আছে। জাপান বিভিন্ন বিদেশি শক্তির সঙ্গে একটা সমঝোতা শুরু করলো, এবং এই সমঝোতা করতে গিয়ে জাপান প্রথমেই বলল যে এই এক্সট্রা টেরিটোরিয়াল রাইটকে কিন্তু চুক্তির থেকে বাদ দিতে হবে। এক্সট্রা টেরিটোরিয়াল রাইট কাকে বলে আমি একটু আগেই বলেছি। এবং যেই সমস্ত পোর্টগুলি চুক্তিতে ট্রিটি পোর্ট বলে বিবেচিত ছিল, যেখানে সমস্ত পাশ্চাত্য রাষ্ট্রের মুক্তাঞ্চল ছিল, এবং তার মধ্যে একটা ছিল ইয়োকোহামা পোর্ট, সেটি পশ্চিমের সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল, এবং এখানেই প্রথম রেল লাইন পাতা হয়েছিল। ব্রিটিশ, ফরাসি ও আমেরিকানরা এই ইয়োকোহামাতেই কিন্তু তারা বিশেষ আধিপত্য প্রতিষ্ঠা করেছিল, এবং তাদের কাছে এটি ছিল সিল্ক বাণিজ্য বন্দর, অর্থাৎ সিল্কের আদান প্রদান বা রপ্তানি হতো এবং আমদানি আদান প্রদান করতো তারা। তো এই আরো বেশি করে আরো কিভাবে উন্নতি করা যায়, কিভাবে সংশোধন করা যায় তার নিজেকে, তার জন্য জাপান ইউরোপে বেশ কয়েকটি সরকারি ডেলিগেশনও পাঠালো, এবং উদ্দেশ্য কি, বৈষম্যমূলক চুক্তির বিলোপ সাধন করা। ইয়াকুরা তামামির নেতৃত্বে ইউরোপ ও আমেরিকায় প্রেরিত হয়েছিল যে মিশন, তাকে ইয়াকুরা মিশন বলা হয়। এই মিশন কি করলো, তারা ইউরোপের বিভিন্ন জায়গা ঘুরে ইউরোপীয় দরবারে যে রীতিনীতি, কি ধরনের রীতিনীতি প্রচলিত আছে সেগুলো তারা শিখে আসলো, এবং এই নতুন রীতি অনুসারে সম্রাট, রানী এবং রাজ পরিবারের সদস্যদের দরবারে কি ভূমিকা সেইটিও তারা দেখে এসেছিলেন। এবং এতদিন পর্যন্ত বিবাহ নামক যে বিষয়টি, সেটি জাপানের রাজ পরিবারের মধ্যে বড় একটা প্রচলিত ছিল না, এবং তারা তার যে কম্প্যানিয়নকে কনসর্ট হিসাবে ব্যবহার করতেন। এবং তাইসো সম্রাট প্রথম এই রাজকীয় এই বিবাহ করলেন, এবং যেটা জাপানের প্রথম রাজকীয় বিবাহ। যাই হোক, 1886-তে এই যে বৈষম্যমূলক চুক্তি বিলোপের প্রক্রিয়া যেটার সূচনা হয়েছিল, সেটা 1899-তে গিয়ে সম্পন্ন হয়, এবং জাপান ঠিক করে যে এতদিন পর্যন্ত যে বিদেশিরা তাদের দেশকে মুক্তাঞ্চল হিসাবে ব্যবহার করত, সেটিকেও নিয়ন্ত্রিত করতে হবে। জাপান এই বৈষম্যমূলক চুক্তিকে বিলোপ করতে গিয়ে প্রথমে ব্রিটেনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করল। 1894-তে জাপানি বিদেশ মন্ত্রী আওকে সোচ তিনি লন্ডনে গেলেন, এবং সেখানে গিয়ে তিনি একটা চুক্তি স্বাক্ষর করলেন। ধীরে ধীরে অন্যান্য রাষ্ট্রের সঙ্গেও চুক্তি স্বাক্ষর হলো, এবং এইভাবে এই যে চুক্তিগুলো হলো সেগুলো কোনো বৈষম্যমূলক চুক্তি নয়, সেগুলো সাম্যের উপর ভিত্তি করে চুক্তি, অর্থাৎ জাপান এবং অন্যান্য শক্তির ইকুয়াল মর্যাদা প্রতিষ্ঠিত হলো। এইভাবে জাপান পশ্চিম ইউরোপীয় দেশগুলির সমকক্ষ হয়ে উঠল, এবং বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রেও জাপানের একটা ইতিবাচক ভূমিকা চোখে পড়ে। জাপান তার দেশবাসীকে অনুপ্রাণিত করতে লাগলো যে তোমরা
বিদেশে গিয়ে সেখানে বসবাস করো, সেখানকার কাজকর্ম করো, সেখানে শিক্ষা গ্রহণ করো। তার মধ্যে মেক্সিকো, ল্যাটিন আমেরিকা প্রভৃতি দেশে প্রচুর জাপানি গিয়ে বসবাস শুরু করে এবং তাদের মাধ্যমে পাশ্চাত্যের বিভিন্ন দেশে জাপানের সংস্কৃতির বিস্তার ঘটে। আর কিন্তু ব্যাপারটা হচ্ছে জাপান যে আন্তর্জাতিক স্তরে নিজের ভাবমূর্তিকে উন্নত করতে বদ্ধপরিকর হয়েছিল, সেই জাপানে কিন্তু তার অধীনস্থ যে উপনিবেশগুলি ছিল তার জনগণকে তারা জাপান বর্বর বলে চিত্রিত করেছিল। চিত্রিত করে কম্পেয়ার করেছিল যে আমরা হচ্ছি তাদের থেকে সুসভ্য এবং এইভাবে তারা তার সুসভ্য ভাবমূর্তিকে আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। এই যে রেসের যে ধারণা, এইভাবে একটা রেসিজমের যে ধারণা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এরকম একটা পন্থা কিন্তু পশ্চিমী সভ্যতাও গ্রহণ করত এবং তারা নানান প্রদর্শনীর মাধ্যমে তাদের গরিমাকে প্রকাশ করত। উদাহরণ 1899 প্যারিস এক্সপোজিশন। তো এই যে উন্নত রেস জাতি বা অবনত জাতি, এই যে বিষয়গুলির উৎপত্তি তখন থেকে শুরু হলো। 1903-এ জাপানও এরকম একটা প্রদর্শনীর ব্যবস্থা করলো ওসাকাতে, পঞ্চম শিল্প প্রদর্শনী। এটা কিন্তু শিল্প প্রদর্শনী, কিন্তু তার মধ্যে দিয়েই সুকৌশলে জাপান তার রেসিজমকে তুলে ধরেছিল এবং উপনিবেশ ও প্রতিবেশীদের হীন দেখানোর পরিকল্পনা করলো পুতুলের মাধ্যমে। পরে পুতুলের পরিবর্তে জীবন্ত মানে মানুষের সাহায্য নেওয়া হলো এবং সেই ক্ষেত্রে তাইওয়ান, মালয়, জাভা, তুরস্ক প্রভৃতি দেশের ছাত্রদের সাহায্য নেওয়া হলো এবং তারা নিজেদের দেশের যে পোশাক পরে যে নানান যে অভিনয় করত, তাতে তার মধ্য দিয়ে জাপান চেয়েছিল যে জাপানের যে গরিমা সেটা প্রতিষ্ঠিত হোক। কিন্তু চীন কিন্তু এই ব্যবস্থা সমর্থন করেনি, কাজে চীনের পক্ষ থেকে কোনো প্রতিনিধিত্ব এই প্রদর্শনীতে করা হয়। তা দেখতে দেখতে আমরা কি দেখছি যে জাপান বেশ গরিমান্বিত একটা রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করছে পূর্ব এশিয়াতে। এশিয়ার যে বিভিন্ন অঞ্চলে জাপান ছাড়া পাশ্চাত্য শক্তিগুলিতে ইতিমধ্যে কিন্তু তারা নিজ নিজ উপনিবেশ স্থাপন করেছিল এবং এখন জাপানও সেখানে পদার্পণ করলো। গ্রেট ব্রিটেন, ফ্রান্স তারা তো অলরেডি উপনিবেশ স্থাপন করেছিল এবং রাশিয়া ও আমেরিকাও এই অঞ্চলে শক্তি বৃদ্ধি করতে শুরু করলো। তো এই যে জাপানের গরিমান্বিত যে উত্থান, সেটা কিন্তু চীন কিছুতেই মেনে নিতে পারল না এবং জাপান তার গরিমাকে প্রকাশ করতে গিয়ে কখনো চুক্তির মাধ্যমে আবার কখনো যুদ্ধের মাধ্যমে নিজের যে অহং, নিজের প্রতিপত্তিকে জাপান প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। এর ফলেই জাপান চীনের সঙ্গে 1894-95 খ্রিস্টাব্দে যুদ্ধে জড়িয়ে পড়ল এবং রাশিয়ার সঙ্গেও 1904-05 খ্রিস্টাব্দে যুদ্ধে জড়িয়ে পড়ল এবং এই যুদ্ধে জাপান যেমন চীনকে পরাজিত করেছিল তেমনি রাশিয়াকেও পরাজিত করেছিল। এই যে রাশিয়াকে পরাজয় করা কিন্তু জাপানের ক্ষেত্রে একটা বিরাট গরিমান্বিত বিষয়, কারণ এর দ্বারা প্রমাণিত হয়েছিল যে জাপানের ন্যায় একটি এশিয়াটিক দেশও ইচ্ছা করলে বিদেশি পাশ্চাত্য শক্তিকে পরাজিত করতে পারে। চীনের সঙ্গে কি নিয়ে গন্ডগোল শুরু হলো, এটা আগের দিনই বলেছি, কোরিয়াকে কেন্দ্র করে চীন জাপান যুদ্ধ শুরু হয়েছিল। আলটিমেটলি এই যুদ্ধে জাপান জয়লাভ করলো এবং শিমোনোসেকি চুক্তি স্বাক্ষরিত হলো। এর দ্বারা কি বলা হলো, কোরিয়ার স্বাধীনতা স্বীকৃত হলো এবং চীনের আধিপত্য কোরিয়া থেকে চিরকালের জন্য ওই অবসান হলো। এই যুদ্ধ একদিকে যেমন চীনের দুর্বলতা প্রকট করলো, তেমনি জাপান যে কত আধুনিক হয়েছে সেই বিষয়টিও প্রকাশ করলো।
1904 খ্রিস্টাব্দে রুশ জাপান যুদ্ধের সম্ভাবনা যখন তৈরি হলো, তখন সেফ সাইডে থাকার জন্য জাপান ব্রিটেনের সঙ্গে চুক্তি করে দিল আগে ভাগে। কি বললো? তবে উভয়কে সাহায্য করবে। কিন্তু যুদ্ধের প্রতিটি ক্ষেত্রে জাপান কিন্তু জয়লাভ করতে শুরু করল এবং অবশেষে পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট মধ্যস্থতা করলেন এবং সন্ধি কি হলো না, পোর্টসমাউথের সন্ধি হলো উভয় পক্ষে। সেখানে বলা হলো যে কোরিয়ার উপর জাপানের স্বার্থ স্বীকৃত হলো এবং মাঞ্চুরিয়ার উপর রাশিয়ার যে অধিকার ছিল তার অনেকটাই কিন্তু জাপানকে রাশিয়া ছেড়ে দিল। এছাড়া কি হলো, কোরিয়া, ফরমোজা ও দক্ষিণ মাঞ্চুরিয়ার উপর জাপানের অধিকার এইভাবেই কিন্তু আমরা দেখছি যুদ্ধের ফলে প্রতিষ্ঠিত হলো। কিন্তু আমি এর আগেই ইন্ট্রোডাকশনে বলেছি, যুদ্ধের পরিণামে বহু জীবনহানি হলো, মানুষের অর্থনাশ হলো, মৃত্যু হলো এবং এর ফলে জাপানের অভ্যন্তর থেকেই একটা প্রতিবাদের ঝড় উঠল। কিন্তু যাই হোক, অন দ্য হোল আমরা কি দেখছি যে এইভাবে চুক্তি, সাম্যের যে উপর ভিত্তি করে যে চুক্তি এবং যুদ্ধের মধ্য দিয়ে জাপান কিভাবে গ্রামীণ অর্থনীতি থেকে শিল্পায়নের দিকে এগিয়ে গিয়েছিল এবং আধুনিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করেছিল বিশ্বের দরবারে। তো এরপরে যখন 1914-তে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো, তখন সেই যুদ্ধের ফলে কি হলো, পাশ্চাত্যের রাষ্ট্রগুলি সমস্ত এই যুদ্ধে ব্যস্ত ছিল এবং তার ফলে তাদের শিল্পের ক্ষেত্রে একটা মন্দা এলো, উৎপাদন ব্যাহত হলো। তার সুযোগ নিয়ে জাপান ধীরে ধীরে আর্থিক প্রগতির দিকে এগিয়ে। কিন্তু বেশি দিন তো আর এই যুদ্ধের পরিস্থিতি স্থায়ী হয়নি। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, তখন কিন্তু এই যে জাপানে উৎপাদিত যে দ্রব্যের যে একটা চাহিদা বিদেশের বাজারে তৈরি হয়েছিল বা অভ্যন্তরেও যে একটা বাজার তৈরি হয়েছিল, তার ক্ষেত্রে যেন কিছুটা স্লথ গতি আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে কৃষি ক্ষেত্রে। কারণ যখন এই প্রথম বিশ্বযুদ্ধকে কাজে লাগিয়ে জাপান তার শিল্প উৎপাদনকে বহু পরিমাণে দ্বিগুণ চতুর্গুণ যখন বৃদ্ধি করেছিল, তখন কি হলো, তার জন্য সমরাস্ত্র উৎপাদনও শুরু হয়েছিল। এর ফলে কৃষির বিষয়টি যেন কিছুটা অবহেলিত হয়। কৃষি উৎপাদন আমরা কি দেখেছি, আমরা যদি এই প্রসঙ্গে ব্রিটিশ পিরিয়ডটা দেখি, সেই সময় যখন ব্রিটিশ এই বিশ্বের বাজারে যে সমস্ত দ্রব্যের যেমন পাট, যেগুলোর প্রয়োজনীয়তা আছে, চাষিদেরকে বাধ্য করেছিল সেগুলি উৎপাদন করতে, সেগুলি চাষ করতে। তার ফলে সেখানে ধানের অভাব দেখা দিল, চালের অভাব দেখা দিল। জাপানের ক্ষেত্রেও সেই একই খাদ্যাভাব দেখা দিল এবং মানুষ তখন চালের ক্ষেত্রে তারা চাল কিছুতেই তাদের চাহিদা পূরণ হলো না, তাদের খাদ্যের চাহিদা পূরণ হলো না, চালের পরিমাণ কমে গেল এবং এর ফলে রাইস রায়ট শুরু হয়ে গেল এবং চালের মূল্য অনেক বেড়ে গিয়েছিল। সাধারণ মানুষের পক্ষে সেটা জোগাড় করা সম্ভব ছিল না। তো সরকারের পক্ষ থেকে এই রাইস রায়ট বিক্ষোভ প্রশমনের জন্য মূল্য হ্রাসের চেষ্টা করা হলো। ইতিমধ্যে বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা শুরু হয়ে গেল 1930-এর দশকে, সেইটাকেও জাপান কাজে লাগিয়েছিল এবং জাপানের ভারী শিল্প, রাসায়নিক শিল্প এবং বস্ত্র শিল্প ক্ষেত্রে বিশেষ অগ্রগতি হলো। তাছাড়া রেশম গুটি চাষের ক্ষেত্রেও সরকার বিশেষ মনোযোগ দিল এবং এর ফলে কৃষকরাও উপকৃত হয়েছিল এবং কৃষক পরিবারগুলিতে এর গুরুত্ব স্বীকৃত হয়েছিল।
যুদ্ধের পরিস্থিতিতে জাপানের বৈদেশিক বাজারে প্রসার ঘটেছিল। এই যে আমি এক্ষুনি ইন্টার যে ওয়ার পিরিয়ড, এই পিরিয়ডে জাপানের যে ফরেন মার্কেট সেটা অত্যন্ত বৃদ্ধি পেয়েছিল, রপ্তানি বৃদ্ধি পেয়েছিল, উৎপাদন বৃদ্ধি পেয়েছিল এবং জাপান প্রচুর পরিমাণে জাপানি দ্রব্যের চাহিদা বিশ্বের বাজারে স্বীকৃত হয়েছিল। কারণ যে যুদ্ধের পরিস্থিতিতে পাশ্চাত্যে তখন উৎপাদন হ্রাস পায়, তখন জাপানের রপ্তানি বৃদ্ধি পায়, কিন্তু চাহিদা অনুযায়ী সরবরাহকে বজায় রাখা জাপানের পক্ষে যদিও সবসময় সম্ভব হয়নি। এবং এই ক্ষেত্রে আমরা দেখছি যে এই সময় জাপানে জাহাজ শিল্পে অগ্রগতি হয়, ইলেকট্রিক্যাল শিল্পে অগ্রগতি হয় এবং এর ফলে একাধিক প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ ঘটে, যারা এই বিভিন্ন শিল্পে অর্থ বিনিয়োগ করতে এগিয়ে আসে। এবং এই যে এত শিল্পের উৎপাদন যে বৃদ্ধি পেল, শিল্পের ক্ষেত্রে জাপান উন্নতি করলো, এর কারণ কি না প্রযুক্তিগত উন্নতি হয়েছিল। জাপান উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়েছিল এবং চাহিদা বৃদ্ধি পেয়েছিল। তার ফলে এই একের পর এক শিল্প গড়ে উঠল জাপানে এবং একটা অভূতপূর্ব উন্নতি, একটা সিচুয়েশন বা পরিস্থিতি সৃষ্টি হলো। একইভাবে খনি ও নির্মাণ শিল্প সংস্থার ক্ষেত্রেও আমরা বিশেষ অগ্রগতি দেখতে পাচ্ছি এবং বিদ্যুৎকে, ইলেকট্রিসিটিকে কাজে লাগানো হয়েছিল এই সকল শিল্প সংস্থার। ইলেকট্রিসিটিকে কাজে লাগিয়ে তার উৎপাদন আরো বৃদ্ধি করা হয় এবং 1929-এর মধ্যে অধিকাংশ কারখানায় বিদ্যুৎ চালিত মোটর ব্যবহার করা হয়েছিল। বিভিন্ন প্রান্তে ইলেকট্রোকেমিক্যাল অর্থাৎ ইলেকট্রিক এবং রাসায়নিক শিল্পের বিকাশ ঘটে। হাইড্রো ইলেকট্রিক স্টেশন তৈরি হয়, যার ফলে আরো বেশি করে ইলেকট্রিসিটির উৎপাদন যত বাড়লো তার শিল্প বিকাশে সাহায্য করলো। সোডা, অ্যামোনিয়াম সালফেট, কার্বাইড প্রভৃতি রাসায়নিক শিল্পের বিকাশ ঘটলো। এছাড়া সার, সিমেন্ট, ইস্পাত প্রভৃতি শিল্পের ক্ষেত্রেও অগ্রগতি এলো। 1920 সালে ইস্পাতের উৎপাদন আমরা দেখতে পাচ্ছি 4 গুণ বৃদ্ধি পেল এবং জাপানের বিভিন্ন প্রান্তে শিল্পাঞ্চল গড়ে উঠল। তার মধ্যে উল্লেখযোগ্য টোকিও ইয়োকোহামা যে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, ওসাকা কোবে বেল্ট ইত্যাদি। অর্থাৎ এই সকল অঞ্চলে এক একটা বিভিন্ন শিল্প কারখানাগুলি গড়ে উঠেছিল, যা জাপানের অর্থনীতিকে আরো স্ট্রং করে জাপানকে উন্নতির দিকে এগিয়ে দিয়েছিল। আর পুরনো যে সমস্ত জাহাজগুলি ছিল সেই সব জাহাজগুলোকে বাদ দিয়ে, সেগুলোকে নষ্ট করে দিয়ে অত্যাধুনিক জাহাজ নির্মাণ শুরু হলো। এই জাহাজ নির্মাণ কিন্তু পরবর্তীকালে জাপান যখন ইতিহাসে আমরা দেখছি তার একটা আগ্রাসী ভূমিকা নিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে, এই জাহাজ কিন্তু জাপানের ক্ষেত্রে বিশেষ কাজে লেগেছিল। এছাড়া কেবল জাহাজ, 1900 জাহাজ নয়, মানে জলযান নয়, 1936-এর পর থেকে এয়ারক্রাফট উৎপাদনের ক্ষেত্রেও সরকার বিশেষভাবে উৎসাহ দিল। অর্থাৎ এখানে যা আমরা আলোচনা করছি সবই ইন্টার ওয়ার পিরিয়ড। তো প্রথম এর আগে আমরা যখন আলোচনা করেছিলাম শিল্পের উন্নতি, সেটা কিন্তু 19বিংশ শতকে, আর এইটি আমরা যেটা আলোচনা করছি সেটা 20 শতকে। 1914 এবং 1939-এর মধ্যবর্তীকালে কি উন্নতি হয়েছিল জাপানে। প্রথম যুদ্ধের সূচনায় আমরা বলেছি যে জাপানে খাদ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছিল, সেই চাহিদা পূরণ না হওয়ায় খাদ্য হাঙ্গামা শুরু হয়েছিল। তো এই চাহিদা, একটু আগে আমি কি বললাম যে জাপান
সরকার সেই মূল্যকে হ্রাস করার চেষ্টা করে ক্ষোভকে প্রশমিত করার চেষ্টা করে। আরেকটি পয়েন্ট এখানে যে আলোচনা করা হচ্ছে যে এই যে এক্সট্রা যে সারপ্লাস যে ধান সেটা কোথা থেকে আসবে, যা দিয়ে জাপানিদের যে চাহিদা পূরণ হবে। এই ক্ষেত্রে আমরা দেখছি যে ধানের চাহিদা পূরণের জন্য তাইওয়ান, কোরিয়া প্রভৃতি কলোনি থেকে ধান আমদানি করা হচ্ছে, কিন্তু এটা সত্ত্বেও কিন্তু সমস্যা মেটেনি পুরোটা। এছাড়া রেশম গুটি চাষের দিকে যে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং তার ফলে মানুষের আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে এবং বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে জাপানের উন্নতি হয়েছে, সেগুলো তো ইতিমধ্যে উল্লেখ করেছি। দ্বারা কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিগুলো, যে ইংল্যান্ড এতদিন একচেটিয়া ভাবে এই সমস্ত পৃথিবী জুড়ে একটা বাণিজ্য মার্কেট প্রতিষ্ঠা করেছিল, তার উপর কিন্তু সেই মার্কেটের উপর ইংল্যান্ডের সেই মার্কেটের উপর কিন্তু একটা প্রভাব পড়ছে। তো এই যে একটা প্রতিযোগিতা, অর্থনৈতিক প্রতিযোগিতা, এটার ফলে আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো ক্ষেত্রে একটা বাধার সৃষ্টি হচ্ছে। তো সেই বাধাটাকে যেন তেন প্রকারেণ সেটাকে মোকাবিলা করার জন্য জাপান অস্ত্রের সাহায্য নিচ্ছে এবং জাপান সাম্রাজ্যবাদের পথে, যে রাজনৈতিক সম্প্রসারণের পথে এগিয়ে যাচ্ছে এবং 1930-এর দশকে সমরবাদের প্রভাব বৃদ্ধি হচ্ছে এবং ব্যাপকভাবে সমরাস্ত্র তৈরি হচ্ছে। আর কিন্তু আমরা যদি কৃষকদের বা মজুরদের অবস্থা দেখি, তাহলে দেখছি যে তাদের অবস্থা কিন্তু 1930-এর দশকেও খুব একটা ভালো ছিল না। তার ফলে শিল্পের ক্ষেত্রে যে একটা মন্দা এলো, কৃষির ক্ষেত্রে একটা মন্দা এলো। তো কৃষির ক্ষেত্রে মন্দাটা শিল্পের ক্ষেত্রে অনেক বেশি, কারণ শিল্পের ক্ষেত্রে তো যথেষ্ট অগ্রগতি হয়েছে, কিন্তু হলেও মজুরি কিন্তু বাড়েনি। তাহলে অনেক কৃষক যখন শিল্পের ক্ষেত্রে শিল্প কলকারখানার মধ্যে তারা সমবেত হলো, তখন কি হলো, অতিরিক্ত মজুর হয়ে গেল এবং মজুরি কমে যাওয়াতে দারিদ্র বৃদ্ধি হলো। 1937-এ চীনের সঙ্গে আবার যখন জাপানের যুদ্ধ শুরু হলো, তখন জাপান নতুন করে সমরাস্ত্র উৎপাদনের দিকে মনোযোগ দেওয়াতে খাদ্য উৎপাদন আবার ব্যাহত হলো। তো জাপানের যে শিল্প সেটা আধুনিক ও ঐতিহ্যগত। একদিকে পুরাতন পদ্ধতিতে যেমন সিল্ক উৎপাদন হচ্ছে, তেমনি উন্নত প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। শিল্পের ক্ষেত্রে পুরুষ নারী উভয়ই এখানে মজুর ছিল। তারা মজুর হিসাবে আমরা দেখতে পাচ্ছি কলকারখানাতে যেমন নারী রয়েছে তেমনি পুরুষও ছিল, কিন্তু নারী অপেক্ষা পুরুষ শ্রমিকদের অবস্থান অনেক উন্নত ছিল, কারণ নারীদের যে বেতন পুরুষের থেকে অনেক কম ছিল, অর্থাৎ সেখানেও একটা বৈষম্যমূলক পরিস্থিতি তৈরি হয়েছিল এবং নারীরা বেশি দিন এক জায়গায় একভাবে তারা কাজ পেত না, সেক্ষেত্রে পুরুষদের কাজ পাওয়াটা অনেক সহজ ছিল। কিন্তু কালক্রমে কি হলো, কৃষির মন্দার কারণে যখন অনেক কৃষক সেই কৃষি সেক্টর থেকে শিল্পের দিকে ঝুঁকলো, তখন এই শ্রমিকের এত বেশি সারপ্লাস হয়ে গেল যে পুরুষদের পক্ষেও কাজ পাওয়া অসম্ভব হয়েছিল। তবে প্রথম বিশ্বযুদ্ধের সময়কালে আমরা দেখতে পাচ্ছি যখন চাহিদা বাড়ছে উৎপাদনের এবং জাপানের মার্কেট যখন উন্নত হচ্ছে, ফরেন মার্কেট, তখন আবার নতুন ভাবে নিয়োগ হচ্ছে। এই যে এত জাপানের শিল্পোন্নতির কথা বললাম, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শিল্পোন্নতিকে আরো বেশি উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে যাদের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য তারা হচ্ছে জাইবাৎসু। এরা ধনী অভিজাত এই জাইবাৎসুরা, তারা তাদের প্রতিপত্তি কেবল অর্থনৈতিক ক্ষেত্র নয়, রাজনৈতিক ক্ষেত্রেও প্রসারিত হয়েছিল। 4
একটি পরিবার, জাইবাৎসু পরিবার ছিল মূলত, যারা তাদের আধিপত্যকে বিস্তার করেছে। তার মধ্যে মিৎসুই, মিৎসুবিশি, ইয়াসুদা, সুমিটোমো প্রভৃতির নাম উল্লেখযোগ্য। কিন্তু এই যে অভিজাত এবং সাধারণ মানুষের মধ্যে এই যে একটা ব্যবধান অনেক বেড়ে গিয়েছিল। ধনী আরো ধনী হতে শুরু করলো, দরিদ্ররা আরো দরিদ্র, দারিদ্র সীমার নিচে অবস্থান করতে শুরু করলো। এবং যেহেতু কৃষির ক্ষেত্রে মন্দা এলো, সেই কারণে কৃষকরা দারিদ্র্যের সঙ্গে যুঝতে শুরু করলো, খাদ্য সংকট তৈরি হলো, এবং তার ফলে তাদের যে পরিস্থিতি এতখানি খারাপ হয়ে গেল, তারা জাইবাৎসুদের সমালোচনা শুরু করলো। এই কারণে তাদের এই জাইবাৎসুদের ক্ষমতা হ্রাস পেতে লাগলো, এবং সামরিক নেতারা যে সমরতন্ত্রের যে অভ্যুত্থান হলো, তারাও কিন্তু এই জাইবাৎসুদের সমর্থন দেয়নি, যার পরিণতিতে এই জাইবাৎসুরা ধীরে ধীরে ক্ষমতাহীন হয়ে গেল। সরকারের প্রতি তাদের যে আনুগত্য বা দেশের শিল্পের উন্নয়নে, আর্থিক উন্নয়নে তাদের যে ভূমিকা, সেটা কিন্তু অনস্বীকার্য। তাহলে এই যে ইউনিট 8 এবং ইউনিট 9, সেটাতে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, তার দ্বারা একটি বিষয় কিন্তু আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠছে। জাপান ধীরে ধীরে এশিয়ার মধ্যে একটা আগ্রাসী ভূমিকা নিচ্ছে, এবং এই আগ্রাসী ভূমিকা নিয়ে পূর্ব এশিয়াতে একটা উন্নত রাষ্ট্র হিসাবে জাপান কিন্তু নিজের আধিপত্যকে প্রতিষ্ঠা করছে। এই আধিপত্য এতখানি পরিমাণিত যে চীনও জাপানের সঙ্গে সমকক্ষ হয়ে উঠতে পারেনি, এবং চীনের সঙ্গে জাপানের যুদ্ধে চীনের হার হয়েছে, এবং এই চীনের এই পরাজয় প্রমাণ করেছে যে চীন অপেক্ষা জাপান যেমন সামরিকভাবে শক্তিশালী, তেমনি প্রযুক্তিগত দিক থেকে জাপান অনেক বেশি উন্নত। এখানে একটি বিষয় উল্লেখ করা, জাপান কিন্তু সব সময় এই বিষয়ে সতর্ক ছিল যে পাশ্চাত্য রাষ্ট্রগুলি যেন কোনোভাবেই চীনের ন্যায় জাপানের উপর আধিপত্য প্রতিষ্ঠিত করতে না পারে। এই যে ভারতবর্ষ দীর্ঘ বছর ব্রিটেনের উপনিবেশ রূপে ব্রিটিশের পদানত ছিল, এর ফলে তার সংস্কৃতি, তার অর্থনীতি সবকিছু ধ্বংস হয়। জাপান সেটা কোনোভাবেই মেনে নিতে পারেনি, এবং মেনে নিতে পারেনি বলেই কিন্তু জাপান এর আগে এই যে বিভিন্ন আলোচনায় আমরা বলেছিলাম যে জাপান বাধ্য হয়েছিল পেরি মিশনের পর যে বৈষম্যমূলক চুক্তি স্বাক্ষর করতে পাশ্চাত্য শক্তির সঙ্গে, তার মধ্যে ইংল্যান্ড আছে, তার মধ্যে ফ্রান্স, তার মধ্যে আমেরিকা আছে। এই যে চুক্তিগুলিকে পুনর্মূল্যায়ন করতে, পুনর্নির্মাণ কেমন হয়েছিল, তার মধ্যে এমন কিছু বিষয় ছিল যে বিষয়গুলি কিন্তু জাপান আদর্শগতভাবে মেনে নিতে পারেনি, এবং পরবর্তীকালে
জাপান যখন শিল্পে উন্নত হয়েছে, তার আর্থিক ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, জাপান স্বাবলম্বী হয়েছে, তখন জাপানের মনে হয়েছে যে এই চুক্তিগুলিকে চেঞ্জ করা প্রয়োজন। তাহলে একবারই তো বললে চেঞ্জ হয় না, তাহলে সেই চেঞ্জ করতে গেলে কি করতে হবে না, বিদেশের দরবারে নিজের এমন ভাবমূর্তিকে প্রতিষ্ঠা করতে হবে যাতে বিদেশি রাষ্ট্রগুলিও সর্বান্তকরণে মেনে নেয় যে না, জাপানের অবস্থার পরিবর্তন হয়েছে এবং এখন জাপানকে নতুনভাবে মূল্যায়ন করতে হবে। এই মূল্যায়ন করার যে একটা প্রসেস তৈরি হয়েছিল, তার ফলে কিন্তু জাপান বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সমকক্ষ রাষ্ট্ররূপে বিশ্বের দরবারে আত্মপ্রকাশ করেছিল। তার একদিকে যেমন পাশ্চাত্য রাষ্ট্রে তার ভাবমূর্তি উজ্জ্বল হয়েছিল, তেমনি এশিয়াটিক কান্ট্রি, অন্যান্য যে দেশগুলি আছে এশিয়ায়, তারাও কিন্তু খুশি হয়েছিল যে এশিয়ার একটি দেশ তা সে যে বিদেশের সঙ্গে সমান তালে এগিয়ে চলেছে। এবং যখন রাশিয়ার হার হলো, তখন জাপানের যে উপনিবেশগুলি, এমনকি চীনেও, যে চীন জাপানের বিরোধী শক্তি বলে পরিচিত, সেই চীনের অভ্যন্তরেও এমন কিছু চিন্তাবিদ ছিলেন যারা কিন্তু সাপোর্ট করেছিলেন যে এই যে জাপানের এই জয়কে, রাশিয়ার বিরুদ্ধে জাপানের এই জয়কে তারা স্বাগত জানিয়েছিলেন, কারণ তারা মনে করেছিলেন যে জাপান প্রমাণ করে দিয়েছে যে না, এশিয়ার দেশ হলেও জাপান কিন্তু বিদেশের সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা রাখে। এই যে রুশ জাপান যুদ্ধ, ভারতের ইতিহাসেও কিন্তু এর একটা বিরাট গুরুত্ব রয়েছে। যে প্রেরণা ভারতীয় বিপ্লবীরা এই রুশ জাপান যুদ্ধ থেকে গ্রহণ করেছিল, তা কিন্তু তাদের পরবর্তী আন্দোলনের ক্ষেত্রে বিশেষভাবে একটা শক্তি সঞ্চয় করতে সাহায্য করেছিল। এবং বিপ্লবীদের মনে হয়েছিল যে জাপানের ন্যায় একটা এশিয়াটিক দেশ যদি রাশিয়ার মতো শক্তিধর দেশকে পরাস্ত করতে পারবে, তাহলে আমরা কেন ব্রিটেনকে আমরা এই ভারতবর্ষ থেকে উৎখাত করতে পারবো না? আমরা কেন ভারতবর্ষকে বিদেশি শক্তি মুক্ত করতে পারবো না? তাহলে দেখুন, ইতিহাসে একটি রাষ্ট্রে যখন কোনো অভ্যুত্থান ঘটে, যখন কোনো ঘটনা ঘটে, সেই ঘটনা কিন্তু তার যে ভৌগোলিক গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকে তা নয়, তা কিন্তু সেই ভৌগোলিক গণ্ডিকে অতিক্রম করে আরো এগিয়ে যায় এবং তার সুগন্ধ কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে। জাপান এর ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটেছিল। এবং ইউনিট 9-এ এই সূত্র ধরেই বলা হয়েছে যে এই যে জাপান এত আগ্রাসী ভূমিকা নিয়েছে, জাপান যে এই যে এত যুদ্ধের মধ্যে নিজেকে জড়িয়েছে, একটা যুদ্ধ করতে গেলে তো অর্থের প্রয়োজন, তার মানে সেইভাবে জাপান আর্থিকভাবে নিজেকে বলশালী করেছে। সে আর্থিক উন্নতির সূত্র কোথায়? এই আর্থিক উন্নতির সূত্র হচ্ছে জাপানের শিল্পের উন্নয়ন এবং জাপানের বৈদেশিক বাজারকে যথেষ্ট সঞ্জীবিত করে তোলা। এই বৈদেশিক বাজার থেকে জাপান যে অর্থ পেয়েছিল, শিল্পের ক্ষেত্রে উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে জাপান
তার আদর্শগত দিক থেকে এবং আধুনিকতার দিক থেকে যে অগ্রগতি বা প্রগতি করেছিল সেটি কিন্তু জাপানের পরবর্তী পদক্ষেপ নিতে সহায়ক হয়। তাহলে একটি রাষ্ট্রকে তখনই আধুনিক রাষ্ট্র বলবো যখন সে তার পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিল্পের ক্ষেত্রে জাপান যেরকম তার একটা আধুনিকতাকে ব্যবহার করছে, তেমনি জাপান কিন্তু তার ট্র্যাডিশনাল রীতিনীতিকেও কিন্তু বাদ দিচ্ছে না। মানে এই যে একটা সামঞ্জস্য আর্থিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে জাপানের যে এবং পরবর্তীকালে আমরা দেখব রাজনৈতিক ক্ষেত্রে যে সামঞ্জস্য বিধান, এই সামঞ্জস্য বিধান বা জাপানের ব্রড আউটলুক, এই ব্রড আউটলুকই কিন্তু জাপানের উন্নতির ক্ষেত্রে সহায়ক হয়েছিল এবং এই উন্নতির ফলে জাপান বিশ্বের দরবারে একটা সুযোগ্য আসন তৈরি করে নেয়, এমন আসন যে সে আমেরিকার মতন একটা শক্তিধর দেশের বিরুদ্ধেও জাপান অবতীর্ণ হতে কিন্তু জাপান ভীত হয়নি। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার।